সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার, এবং আজকের এই পুরো লেকচারে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব। এই টপিকসটির নাম হলো ন্যারেশন। এই টপিকটির নাম কি ন্যারেশন, এবং এটাকে আপনারা অনেকে প্যারেশন বলে থাকেন। এবং এই টপিকটি আমাদের একাডেমিক লাইফে আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে, অনেক বেশি ভুগিয়েছে, এবং এই টপিকটি আল্লাহ পাক যদি চায় আজকেই এই জীবনের মতো শেষবার মতো পড়বেন, আর কখনো শিখা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ আমি নিজেও যখন ছাত্র ছিলাম আমি মাসের পর মাস, বছরের পর বছর শিখেছি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আমার শিক্ষার্থীদেরকে শুধু একটা ক্লাস ন্যারেশনকে 100% ফুল ডান করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা এখনই আলোচনা করতে চাই। আর ন্যারেশন মানে কিছুই না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ন্যারেশন মানে কি কিছুই না। তাহলে আমরা একটু ন্যারেশনে চলে গেলাম। দেখেন, ন্যারেশন নামক জায়গাটা আছে, ন্যারেশন নামক যে জায়গাটা আছে, এই জিনিসটা মূলত কোনো কিছুই না। আমি একেবারে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করে দিচ্ছি। তখন এখানে একটা বাক্য লিখলাম যে হি সেড টু মি, আই এম আ স্টুডেন্ট। এখানে একটা বাক্য। ঠিক আছে? আপনারা জানেন প্রতিটি ন্যারেশনের পার্ট হলো দুইটা। একটা নাম হলো রিপোর্টিং ভার্ব, একটা নাম হলো রিপোর্টিং ভার্ব, and another one is রিপোর্টিং স্পিচ। কথা ভালো মতো বুঝেন। এভরি ন্যারেশন, প্রতিটি ন্যারেশনের পার্ট হলো দুইটা। এভরি ন্যারেশন হ্যাজ টু পার্ট, এভরি ন্যারেশন হ্যাজ টু পার্ট। দ্য ফার্স্ট থিং ইজ রিপোর্টিং ভার্ব অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রিপোর্টিং স্পিচ। সেক্ষেত্রে এই যে ইনভার্টেড কমা আছে, এটা না হলো ইনভার্টেড কমা, এটা ইনভার্টেড কমার বাহিরে থাকে। যেই পার্টটা ইনভার্ট কমার বাইরে থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেই পার্টটা ইনভার্ট কমার ভিতরে থাকে, যেই পার্টটা ইনভার্টেড কমার ভিতরে থাকে তাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এতটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। এতটুকু বুঝলে 5% পড়া শেষ। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি বলছি প্রতিটি ন্যারেশনের পার্ট হলো দুটি। একটা হলো রিপোর্টিং ভার্ব অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রিপোর্টিং স্পিচ। সেক্ষেত্রে যেটা রিপোর্টিং ভার্ব, এটা হলো ইনভার্টেড কমার বাইরের পার্ট, যেটা স্পিচ সেটা হলো ইনভার্টেড কমার ভিতরের পার্ট। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু বলা হয় স্পিচ, বাইরের টুকুকে বলা হয় ভার্ব। এই জিনিসটা আপনাকে 100% বুঝতেই হবে। যেমন দেখেন, এটা হলো ইনভার্টেড কমার ভিতরের পার্ট, এটাকে বলা হয় আরএস। এটা হলো বাইরের পার্ট, এটাকে বলা হয় আরভি। ইনভার্টেড কমার ভিতরের পার্টকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং বাহিরের পার্টকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। কিন্তু আমরা এতটুকু বুঝাতে পারি। এইবার তাহলে আমরা ন্যারেশনের মেইন টপিকে চলে গেলাম। শুনেন, এই ন্যারেশন মানে হলো মূলত তিনটা জিনিস চেঞ্জ করা। এক হলো পার্সন, দুই হলো টেন্স, তিন হলো সেন্টেন্স। এবং তিনটা জিনিসের গুরুত্ব সমান, এবং এখানে তিনটি জিনিসের গুরুত্ব সমান। মানে ন্যারেশন মানে হলো তিনটা জিনিসের সমন্বিত একটা গাছ। ঠিক আছে? যদি আপনারা এই তিনটা জিনিসকে একটু আঁকড়ে ধরতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কি এই জীবনে আর কোনো চিন্তা নাই। তাহলে আমরা শুরু করছি। সবাই তাহলে সেন্টেন্স চেঞ্জ লিখে হেডিং দেন। সেন্টেন্স, আরে হ্যাঁ, সবার আগে লিখবেন হলো পার্সন চেঞ্জ।
ওকে, দেখেন তাহলে আমরা একটু কথা বলি আল্লাহ পাকের নাম নিয়ে। দেখেন আমি বলছি এই যে পার্সন চেঞ্জের নিয়ম হলো তিনটা নিয়ম, এবং আমি এটা এক লাইনে শেখাবো, এক লাইনে। ভাইয়া আপনারা সবাই জানেন এই যে তিনটা বাক্য আছে, আমি তিনটা বাক্য থেকে একটু রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচ একটু আলাদা করে দিচ্ছি। দেখেন এখানে এটা হলো ডাবল কোটেশনের ভিতরের অংশ, এটাকে বলা হয় আরএস। তার মানে এটা যদি আরএস হয়, এটা হলো বাহিরের অংশ, এটাকে বলা হয় আরভি। এটা হলো রিপিটিং ইনভার্টেড কমার বাহিরের অংশ, এটা হলো আরভি। এটা হলো ভিতরের অংশ, এটাকে বলা হয় আরএস। এটা হলো ভিতরের অংশ, এটাকে বলা হয় আরএস। এটা হলো বাহিরের অংশ, এটাকে বলা হয় আরভি। যদি আমরা রিপিটিং স্পিচ এবং রিপিটিং ভার্বটাই ভালো করে বুঝতে পারি, যদি আমরা রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচটাই ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই শেষ হয়ে যাবে। সেটা কি একটু দেখেন। আমি বলছি এই রিপিটিং স্পিচ এর ভিতরের কথা ভালো মতো বুঝেন। বলছি এই রিপিটিং স্পিচ এর ভিতরের কোন একটা প্রোনাউন, এই রিপিটিং স্পিচ এর ভিতরের কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এটাই বলছি জাস্ট। সুপ্রিয় ভাই বোনেরা, রিপিটিং স্পিচ এর ভিতরের কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। কথাটা আবার বলছি, রিপিটিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। ঠিক আছে? যদি সেকেন্ড পারসন হয়, তখন তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, বাট থার্ড পারসন হলে নো চেঞ্জ। আমি আবার বলছি, আমাদের এখানে পার্সন চেঞ্জের নিয়ম হলো তিনটা, যদিও এটাকে আমি এক লাইনে পড়াবো আপনাদেরকে। বলছি রিপিটিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, থার্ড পারসন নো চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার রিপিটিং যে স্পিচটা থাকবে, এই রিপিটিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি তার সেকেন্ড পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি তার থার্ড পারসন থাকে, কোনো পরিবর্তন হবে না। একটু দেখাই আমি তাহলে। দেখেন, হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট। প্রথম প্রশ্ন হলো, এটা হলো আরএস, আর এখানকার এই আই একটা সাবজেক্ট। আই এখানে কি, আই যেহেতু ফার্স্ট পারসন, তার মানে ফার্স্ট পারসন কোন অনুসারে পরিবর্তন হবে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সো আইটা হয়ে যাবে এখানে হি। তাহলে আমি এখানে লিখতে পারি হি সেড টু মি। এখানে ভিতরে কোনো কাজ নেই, দ্যাট। এখানে আইটা কিন্তু এখানে সাবজেক্টিভ পজিশন হিসেবে আছে। সো আই যেহেতু রিপিটিং স্পিচের ভিতরে আছে এবং ফার্স্ট পারসন, আইটা কি হয়ে যাবে হি। তার মানে এখানে হবে হি ওয়াজ আ স্টুডেন্ট। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। আবার এখানে বলছে হি সেড টু হার ইউ আর এ স্টুডেন্ট। দেখেন এই যে ইউ এখানে সেকেন্ড পারসন। বলছি রিপিটিং স্পিচের ভিতরে কোন একটা প্রোনাউন যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যেমন আই সেড টু হার, আমি তাকে বলছিলাম দ্যাট যে, এই দেখেন এই যে ইউ সেকেন্ড পারসনটা কি হবে, অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে হার। ইউটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এখানে হারের সাবজেক্টিভ ফর্ম হলো শি লাগবে। শি ওয়াজ আ স্টুডেন্ট। আমি তাকে বলছিলাম যে শি ওয়াজ স্টুডেন্ট। বাট থার্ড পারসন, দেখেন তামিম থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। যা আছে তা শুধু এখানে একটা দ্যাট হবে। তারপর হলো তামিম প্লেড। এগুলা কি হচ্ছে, এগুলো দেখার দরকার নাই। শুধু আপনারা আমার জাস্ট পার্সনটা দেখেন, আর কিছু না। জাস্ট এখানে পার্সনটুকু দেখবেন, আর কিছু না। কথাটা আমি আবার বলছি ভাইয়া, আমরা বলছি রিপিটিং স্পিচ নামক যে কথাটা আছে, এই রিপিটিং স্পিচের ভিতরের কোন একটা প্রোনাউন, রিপিটিং স্পিচের ভিতরের কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তো অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, থার্ড পারসন নো চেঞ্জ। কথাটা আমি আবার বলছি ভাইয়া, আমার রিপিটিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, থার্ড পারসন নো চেঞ্জ।
যদি এতটুকু বোঝাতে পারি, জাস্ট একটা স্ক্রিনশট দেন, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, তাহলে এইবার আমি আপনাদের দুটি বাক্য দিচ্ছি, দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন। এই আরএস এর ভিতরের যে কোনো একটা প্রোনাউন, এই আরএস এর ভিতরের যে কোনো একটা প্রোনাউন, আরএস এর ভিতরের যে কোনো একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি তার সেকেন্ড পারসন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি তার থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। একটু এখানে দেখাই, বলছি হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড, এটাই তো বলছি নাকি? ওকে ফাইন, আসেন এখন তাহলে আমি এখানে একটু যদি কথা যদি বলি, ইউ এখানে কি সেকেন্ড পারসন না? ইউ যদি এখানে সেকেন্ড পারসন, আমরা কি জানি সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তন হয়? অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। ইউ হলো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তন হয়? অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, ঠিক আছে? সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। আর এই যে মাই ফার্স্ট পারসন, মাই যে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, ঠিক আছে? আমি এটাই বলছি। আমরা বলছি রিপোর্টিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি হয় সেকেন্ড পারসন তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, ঠিক আছে? এখানে দেখেন আইটা ফার্স্ট পারসন কি অনুসারে? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। ইউর এটা সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আমি এখানে যে দুটি বাক্য দিচ্ছি, এই দুটি বাক্য হলো আপনার গ্রামারের ইতিহাসে এর থেকে আর কঠিন কোনো বাক্য হবে না, এত কঠিন কোনো বাক্য হবে না। তো আমি আপনাদের মানে মাথাটা টেস্ট করার জন্য, কান গরম করার জন্য আমি এরকমের বাক্য দিব, কারণ তখন আপনার মানে পরীক্ষার হলে আপনি ধরতে পারবেন ব্যাপারগুলো। আসেন তাহলে লিখলাম হি পার্সন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে কোনো কাজ নাই, হি সেড টু মি, দ্যাট লিখে ফেললাম। দেখেন ইউ সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তন হয়? অবজেক্ট অনুসারে। মি, ইউ কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এখানে কি লাগবে? মি সাবজেক্টিভ ফর্মটা লাগবে। মি সাবজেক্টিভ ফর্ম হলো আই ওয়াজ, লিখলাম। দেখেন মাই কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে। মাই হলো ফার্স্ট পারসন কি অনুসারে হবে? হি। এই যে হি এর পসেসিভ ফর্ম কি এখানে হবে? হিজ। আই ওয়াজ হিজ ফ্রেন্ড, এটা হলো অ্যান্সার। আই ওয়াজ হিজ ফ্রেন্ড। ওকে, তারপর দেখেন মিতা সেড টু মি, এতটুকু পর্যন্ত লিখে ফেললাম। দ্যাট আই ফার্স্ট পারসন, এটা কি হয়ে যাবে? মিতা বা শি। আপনি এখানে মিতা লিখলে হবে, অথবা যদি শি লেখেন এটা ভালো হয়। শি লিখলে ফার্স্ট ব্র্যাকেটে এম লিখে দিবেন। হ্যাঁ, শি নিডেড। ইউর সেকেন্ড পারসন, ইউ কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে, তার মানে ইউ যদি এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, ইউটা কি হয়ে যাবে? সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে মি। এই মি এর পসিটিভ ফর্ম হলো মাই, মি এর পসিটিভ ফর্ম হলো মাই হেল্প। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আই রিপিট অ্যাগেইন মাই স্পিচ, বলেছিলাম আমাদের পার্সন চেঞ্জের ক্ষেত্রে নিয়ম হলো তিনটা। এই তিনটা নিয়মকে আমি একটা বাক্যে নিয়েছি, সেটা হলো রিপোর্টিং স্পিচ এর কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আল্লাহর নাম নিয়ে বসেন, কথা দিলাম, নেছেন আজকের পরে কখনো পড়া লাগবে না, এমন ভাবে পড়াই দিব।
তাহলে আমাদের একটা পার্ট শেষ, অর্থাৎ মোটামুটি আপনার 25% পড়া শেষ। টেন্স আলোচনা করব, টেন্স চেঞ্জ। সবাই একটু দেখেন একটা জিনিস, আপনারা এতক্ষণ আমরা সব ভার্ব নিয়ে কাজ করছি, এবার এতক্ষণ স্পিচ নিয়ে কাজ করছি, এবার ভার্ব নিয়ে কাজ করব। দেখেন এটার নাম কি? রিপিটিং ভার্ব না? এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স, আমার রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, কথা খুব ভালো করে মনোযোগ দেন ভাইয়া, আমার এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, রিপিটিং স্পিচ আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। কথাটা মনোযোগ দেন, আমি এখানে কি বলছি, তার মানে আপনি এখানে কি লিখতে পারেন, টেন্স নো চেঞ্জ। আপনি না লিখলেও সমস্যা নেই, আমি তো এটা বলে দিলাম আপনাদের। হ্যাঁ, ওকে, কথাটা আমি আবার বলছি ভাইয়া, আমার এই যে রিপিটিং যে ভার্বটা আছে, এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, তাহলে স্পিচ আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে একটা টু দেন। হ্যাঁ, স্পিচ আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে বাক্যটা একটু দেখাই। ধরুন এখানে লিখলাম যে হি সেজ টু মি। দেখেন এখানে কিন্তু সে, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হওয়ার কারণে এখানে একটা এস হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দ্যাট, আই হলো ফার্স্ট পারসন কি সাবজেক্ট, এটা হয়ে যাবে হি। এখানে আমি ইজ লিখবো, জাস্ট ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, যারা 1 নাম্বার নিয়মটা আরো ভালো করে লিখতে চান তারা আবার একটু ভালো মতো শুনেন কথাটা। আমি আপনাদেরকে এখানে বলছি, আমার রিপিটিং নামক যে স্পিচটা আছে, এই রিপিটিং ভার্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, রিপিটিং ভার্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, তাহলে স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি আমি এতটুকু বোঝাতে পারি, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আমি এখন আলোচনা করব, এবং আল্লাহ পাক যদি চায় এই নিয়মের উপর আপনাদের ন্যারেশনের 40% নির্ভর করবে, পড়াশোনা 40%। প্রত্যেকে একটু সোজা হয়ে বসবেন এবং খুব মনোযোগ দিয়ে বসবেন। একটা নিয়মে ন্যারেশন শেষ। ধরেন এটার নাম হলো রিপিটিং ভার্ব, আপনি জানেন। যদি রে ভাইয়া কোনো কারণে এই রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্সের হয়, যদি আপনার এই রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্সের হয়, রিপিটিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্সে। যদি এই অংশটা পাস্ট টেন্সের হয়, রিপিটিং স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে কিভাবে? করসপন্ডিং পাস্ট টেন্স। এটা করসপন্ডিং লিখে দিচ্ছি। হোয়াট ইজ করসপন্ডিং পাস্ট টেন্স সেটা আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। কথা খুব ভালো মতো দেখেন ভাইয়া, আমি এখানে বলছি আমার রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয়, রিপিটিং স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্স। কিভাবে করসপন্ডিং পাস্ট টেন্স সেটাকে একটু দেখাই। অর্থাৎ যদি এই রিপিটিং ভার্বের যে অংশটা, রিপিটিং স্পিচের যে অংশটা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এটা পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটা পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে।
এটা যদি পরিবর্তন হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটা যদি পরিবর্তন হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে ফিউচার, এটা হবে ফিউচার ইন পাস্ট। আমি একটা নিয়মে মিনিমাম 15 মিনিট থাকবো, কোনো চিন্তা নাই। আমার প্রাণপ্রিয় ভাই বোনের কথাটা শুনেন, আমি বলছি এটা একটা রিপোর্টিং স্পিচ, আর এই রিপোর্টিং স্পিচের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয়, রিপোর্টিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয়, রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্সে। কিভাবে করসপন্ডিং পাস্ট টেন্সে? সেটা কি করসপন্ডিং পাস্ট টেন্স? হলো ভাইয়া, যদি আপনার এই রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এটাকে পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে ফিউচারে, পরিবর্তন করতে হবে ফিউচার ইন পাস্ট। যদি থাকে ফিউচারে, পরিবর্তন করতে হবে ফিউচার ইন পাস্ট। কথাটা আমি আবার বলছি ভাইয়া, আমার রিপোর্টিং ভার্বের যে অংশটুকু আছে, যদি আমার রিপোর্টিং ভার্বের অংশটুকু পাস্ট টেন্সের হয়, সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচ আর টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্সে। দ্যাট মিনস যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে ফিউচার, পরিবর্তন করতে হবে ফিউচার ইন পাস্ট। এই যে ক্রস মেথডে যে পরিবর্তন, এটাকে বলা হয় করসপন্ডিং পাস্ট। কথাটা আবার বলছি ভাইয়া, আমার রিপোর্টিং ভার্বের অংশটা যদি কখনো, দেখেন এখানে সেল পাস্ট ফর্ম সেড, এই রিপোর্টিং ভার্বের অংশটা যদি কখনো কিসে রূপান্তরিত থাকে, রিপোর্টিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্সে থাকে, আর যদি কখনো পাস্ট টেন্সের হয়, রিপোর্টিং ভার্বের অংশটা যদি পাস্ট টেন্সের হয়, রিপোর্টিং স্পিচ আর টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে, চলে যাবে পাস্ট পারফেক্টে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে পাস্ট ইনডিফিনিট, চলে যাবে পাস্ট পারফেক্টে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে ফিউচার, চলে যাবে ফিউচার ইন পাস্ট। এখন আমরা অনেকেই ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট বুঝি না। ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট মানে হলো শেল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এগুলোকে বলা হয় ফিউচার ইন পাস্ট, এগুলোকে বলা হয় ফিউচার ইন পাস্ট, এগুলোকে বলা হয় ফিউচার ইন পাস্ট। ওকে, যদি আমি এতটুকু বুঝাতে পারি, আগে বাক্যটা একটু দেখাই। দেখেন এখানে বলছে হি সেড টু মি, এই দেখেন সেড পাস্ট ফর্ম সেড, তার মানে হি সেড টু মি এখানে লেখা আছে, এখানে একটা দ্যাট লিখবেন। ওকে ফাইন, লিখলাম। এখন এই যে দেখেন এখানে আই হলো ফার্স্ট পার্সন কি হয়ে যাবে? হি। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এটা এখন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে এই এম এর পাস্ট ফর্ম হলো ওয়াজ। হি ওয়াজ এ স্টুডেন্ট। আমি কিন্তু ধরে ধরে বাক্যের প্রতিটি প্যাটার্ন ধরে ডিসকাস করবার ট্রাই করতেছি। এবার আমি 10টা সেন্টেন্স করাই দিচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা এত কষ্ট করে যদি আসছেন, বাক্যগুলো সলভই না করাই দিই, তাহলে এটা কেমন দেখায় না? তাহলে আমরা একটু কথা বলি। এখানে দেখেন বলছে করিম সেড আই নো দিস বয়। করিম সেড আই নো দিস বয়। এখন 10ই চলে। করিম সেড, দেখেন এখানে বলছে করিম সেড আই নো দিস বয়, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, তার মানে এই দেখেন সেল পাস্ট ফর্ম এখানে সেড আছে, করিম সেড লিখলাম, দ্যাট লিখলাম,
আই ফার্স্ট পার্সন, আই হয়ে যাবে হি, লিখলাম হি। দেখেন এই অংশটুকু কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটাকে করসপন্ডিং পাস্ট করলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, নোর পাস্ট ফর্ম লাগবে নিউ, নোর পাস্ট ফর্ম লাগবে নিউ, নিউ আছে। আপনার যারা নেরেশনের ক্ষেত্রে দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে কি হয়? দ্যাট হয়, এই জন্য এটা না। কথাটা আবার বলতেছি ভাইয়া রে, নেরেশনের ক্ষেত্রে দিস থাকলে দ্যাট হয়, এই জন্য দিস থাকলে দ্যাট বসাতে হয়, এই জন্য এটা হয় নাই। আবার এখানে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, এই জন্য এটা হয় নাই, এটা হয় নাই। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। রোগ কিন্তু ধরতে হবে, ঠিক আছে? তাইলে আপনি সব পারবেন। বলছে হি সেইড, দেখেন সের পাশম সেইড আছে, আই এম ওয়েল, আমি ভালো আছি। হি সেইড এস আই ডিড দ্যাট, আইটা ফার্স্ট পার্সন, আইটা কি হয়ে যাবে? হি, লিখলাম হি। দেখেন এখানে হি নাই, এখানে হিটা নাই, হি আছে। দেখেন এটা যদি করসপন্ডিং পাস্ট টেন্সে আছে, এটা এখন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হবে। এখানে পাস্ট ইনডিফিনিট করা নাই, এটা হয় নাই পার্সন চেঞ্জের কারণে, এটা হয় নাই পার্সন চেঞ্জের কারণে, এটা হয় না, এটা ভুল হয়েছে টেন্স চেঞ্জের কারণে। তার মানে যদি আপনি টেন্স চেঞ্জ পারেন, আপনি বাক্য মানে নেশন পেরে যাবেন। বললাম না, একটা নিয়ম 40% কভার করে। আশা করছি এতটুকু বুঝাতে পেরেছি। এটা হলো ফিউচার ইন পাস্টের নিয়ম। হি সেড, সের পাশম সেড দেখেন আছে, হি সেড দ্যাট লিখলাম, আইটা কি হয়ে যাবে? হি। দেখেন শেল থাকলে লাগবে শুড, শেল থাকলে কি হবে? শুড, এখানে উইল হবে। হ্যাঁ, আবার শেল হবে নাকি? এখন আপনারা সবাই একটা তথ্য জানেন, একটু লিখে দিচ্ছি, একটা নোট সবাই একটু লিখে নেন। শুনেন, ফার্স্ট পার্সন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে, এতটুকু জাস্ট একটু জেনে না। তার মানে ফার্স্ট পার্সন গ্রহণ করা হলো শেল, আই এবং উই সবসময় নেয় শেল, আর সেকেন্ড এবং থার্ড পার্সন কি নিবে? উইল নিবে, ঠিক আছে? ওকে, যদি লেখা হয়, যদি লেখাটা শেষ হয়, তাহলে এখানে একটু দেখেন, এখানে কিছুই না। দেখেন হি সেড দ্যাট পর্যন্ত লিখছেন, হি, আই সাথে তো শেল ঠিক আছে, কিন্তু হির সাথে কি শেল হবে? হির সাথে কি শুড হবে? হির সাথে কি উইল হবে? লাগবে উড, কারণ এটা ফিউচার ইন পাস্ট লাগবে, যেন উড হলো আনসার। এখানে হয় নাই উড নাই, এখানে হয় নাই উড নাই, এখানে হয় নাই উড নাই। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, দেখছেন আপনাদের নিবন্ধনের প্রশ্ন, দেখেন বলছে হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, হি সেড পর্যন্ত আছে, নিলাম হি সেড দ্যাট, আইটা কি হয়ে যাবে? হি, নিলাম হি। এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। দেখেন এটা পাস্ট পারফেক্ট নাই, ওকে ফাইন, আইটা হবে হি। দেখেন এখানে আইটা হি নাই, আবার এখানে বাক্যে সাবজেক্টই নাই। তার মানে এই দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড গন টু টাঙ্গাইল, মনে থাকবে? ফরিদা সেড টু হার মাদার, ফরিদা তার মাকে বললো আই শেল গো টু নাও বেড নাও। ওকে, ফরিদা সেডের তো আপনি সেড টোল লিখতে পারেন, আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি সাবজেক্ট হয়ে যাবে, ফরিদা মানে সি। উইল থাকে, শেল থাকলে তো শুড হবে না, এটা অবশ্যই উড লাগবে, শুড হবে না, উইল হবে না, ঠিক আছে? আমরা কি বলছি? ফার্স্ট পার্সন শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন উইল, এটা করসপন্ডিং পাস্ট টেন্সে নিতে হবে। কিসে নিতে হবে? করসপন্ডিং পাস্ট টেন্সে, যেন শেল থাকলে শুড, কিন্তু সাবজেক্টে যেহেতু সি, সির সাথে হয় উড, ঠিক আছে? সির সাথে কি হবে? উড। আশা করি আপনারা এতটুকু বুঝাতে পেরেছি। হ্যাঁ, আপনারা এতটুকু ক্লিয়ার।
যদি আমি এতটুকু বোঝাতে পারি তাহলে আমরা আরেকটু সামনে যাই। 3 নাম্বার নিয়মটা একটু দেখাই, সেটা হলো he said to me honesty is the best policy. দেখেন এই যে অংশটা, এটা পাস্ট টেন্স হওয়ার পরেও দেখেন আমি এখানে যে কথাটা বলছি সেটা হলো যে আমার এই যে রিপিটিং ভার্বের যে অংশটা, এই রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও, রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও যদি রিপিটিং স্পিচ দ্বারা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানো হয় তাহলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। কথাটা আবার বলছি ভাইয়া, মানে আপনার রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও রিপিটিং স্পিচ দ্বারা যদি আপনি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানো হয় তারপরেও, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা পাস্ট টেন্স হওয়ার পরেও, ঠিক আছে? তার মানে এটা কি হবে অ্যান্সার? হি সেড টু মি দ্যাট, আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কথাটা আবার বলছি ভাইয়া, আমার রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও রিপিটিং স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানো হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরো দু একটা এক্সাম্পল একটু এখান থেকে দেখাই। তো ধরেন এই যে একটা বাক্য এখানে দিছি, হি সেড ম্যান ইজ মোর্টাল, এটা একটু দেখেন। দেখেন এখানে এই অংশটুকু কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স থাকার পরেও এটা কিন্তু চিরন্তন সত্য বুঝাইছে, তার মানে এটা পাস্ট টেন্সে থাকার পরেও এটা যেহেতু চিরন্তন সত্য বুঝিয়েছে তার মানে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, হি সেড দ্যাট তো না, এখানে দ্যাট না, হি টোল্ড দ্যাট, হি সেড দ্যাট, টোল্ড দ্যাট, ঠিক আছে? এখানে ওয়াজ হবে না, হ্যাজ বিন হবে না, কারণ কি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য বোঝাতে কি টেন্সের কোনো পরিবর্তন হবে না। জাস্ট আমি একটা এক্সাম্পলই দেখালাম এখানে। তাহলে আমরা 4 এবং 5 পরবর্তী দুটি নিয়ম একটু আমি মীমাংসা করতে চাই। এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের ক্ষেত্রে দেখেন এখানে টেন্সটা পাস্ট টেন্স হওয়ার পরেও, রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও, 4 এবং 5 দেখেন রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও যদি রিপিটিং স্পিচে মাস্ট কথাটি থাকে, কি থাকে? যদি রিপিটিং স্পিচে মাস্ট কথাটি থাকে এবং এই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বুঝায়
যদি চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্ট বসে, বাট যদি না বুঝায় তখন হ্যাড টু বসে। কথাটা আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কখনো কোন একটা বাক্যে আপনারা মাস্ট কথাটি পান, এই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বুঝায় মাস্ট হবে। যদি কখনো কোনো বাক্যে আপনারা মাস্ট নামক কথাটি পান এবং ওই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝানো হয় তাহলে মাস্টের পরিবর্তে মাস্ট। বাট যদি চিরন্তন সত্য না বুঝায় হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে 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 হ্যাড টু। তাহলে বলছে হি সেড টু মি, সে আমাকে বলছে দ্যাট, যে দেখেন ফার্স্ট পারসন প্লুরাল অর্থাৎ উই কিন্তু কখনো পরিবর্তন হয় না। আপনাদের নিয়ম বই পুস্তকে দেখবেন লেখা আছে উই দ্বারা যদি মানব জাতি বোঝানো হয় তাহলে তা সর্বদা অপরিবর্তনীয় থাকে। তো এখানে সেই কথাটাই উই হবে, ঠিক আছে। বলছে আমরা অবশ্যই মারা যাবো, এটা কিন্তু সত্য কথা বা চিরন্তন সত্য কথা, এই জন্য মাস্ট হবে, উই মাস্ট ডাই। মনে থাকবে আমরা সবাই মারা যাব। কথাটা আবার বলছি যদি কোন একটা বাক্যে আপনারা মাস্ট কথাটি পান এবং এই মাস্ট দ্বারা যদি হাসা কথা বা চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্টই হবে। বাট যদি চিরন্তন সত্য না বুঝায় তখন হ্যাড টু। চিরন্তন সত্য না বুঝালে হ্যাড টু। তাহলে দেখেন আই সেড টু হিম, আমি তাকে বলছি ইউ মাস্ট ডু ইট, তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। তার মানে আপনি কি লিখতে পারেন, আই সেড টু হিম, আমি তাকে বলছি দ্যাট, যে ইউ সেকেন্ড পারসন কি হয়ে যাবে, অবজেক্ট, হি হয়ে যাবে। মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু, কারণ এখানে কিন্তু মাস্ট দ্বারা চিরন্তন সত্য বুঝায় নাই, ইউ হ্যাড টু ডু ইট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনার রিপিটিং ভার্বের অংশটা যাই হোক না কেন, রিপিটিং স্পিচে আপনি যদি মাস্ট কথাটা পান এবং এই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্ট, না বুঝালে হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা সেন্টেন্স চেঞ্জ পড়ব। আমরা সেন্টেন্স চেঞ্জ পড়ব। আমরা এতক্ষণ যতগুলো বাক্য পড়াইছি সবগুলো অ্যাসার্টিভ, বাট আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমরা সেটা একটু ডিসকাস করবো এখন। প্রত্যেকে একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ একটু সোজা হয়ে বসেন, দেন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলি। দেখেন আপনারা সবাই জানেন এটা না হলো রিপিটিং ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে সে বা টেল বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে সে বা টেল বসাতে হয়, আর এই যে ইনভার্টেড কমা তার পরিবর্তে দ্যাট বসাতে হয়, প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এইভাবে বাক্যাংশ বসাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সুপ্রিয় ভাই বোনেরা, কথাটা খুব ভালো করে মনোযোগ দেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্বের পরিবর্তে সে বা টেল বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্বের পরিবর্তে সে বা টেল বসে। এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যদি কখনো কোনো বাক্যে সে বসান, সে যেহেতু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সের সাথে কিন্তু অবশ্যই একটা টু নিতে হবে। যদি কখনো কোনো বাক্যে অবশ্যই সে বা সেইড বসান, অবশ্যই তার সাথে একটা টু নিতে হবে, আদারওয়াইজ টোল্ড নিলে টু নেওয়ার দরকার নাই। আমি এটা বুঝাই দিচ্ছি। ধরেন এখানে বললাম হি সেড টু মি, আমি এখানে সেড লিখেছি এই জন্য টু লিখলাম, বাট আমি যদি এটাকে এইভাবে লিখি হি টোল্ড মি লিখতাম। টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব, তারপর আমার একটা অবজেক্ট লাগবে, বাট সে একটা ইনট্রানজিটিভ ভার্ব, তারপর অবশ্যই টু লাগবে, তারপর ডিরেক্টলি অবজেক্ট সম্ভব না। তারপরে যে ইনভার্ট কমা তার পরিবর্তে লিখবো দ্যাট, লিখলাম দ্যাট, তারপর কি লিখবো সাবজেক্ট, দেখেন সাবজেক্ট হলো আই, আই ফার্স্ট পারসন, আইটা কি হয়ে যাবে হি,
দেখেন এই যে সের পাস্ট ফর্ম সেট, এটা এখানে পাস্ট টেন্সে আছে, তার মানে এটা করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এটা আছে পাস্ট টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটা পাস্ট ইনফিনিট টেন্সে পরিবর্তন হবে। দেখেন তো পরিপূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। কথাটা আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে দেখেন আমি এখানে হি সেড টু মি লিখছি, আর সে যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব এই জন্য টু লাগছে, টোল ট্রানজিটিভ এই জন্য ডিরেক্টলি কি লিখেছি, ডিরেক্টলি অবজেক্টে লিখছি, ইনভার্টেড কমার জন্য দ্যাট, তার পরবর্তী অংশ সাবজেক্ট ভার্ব বাকি অংশ। আশা করছি এতটুকু বোঝাতে পেরেছি, একটু এতটুকু লিখে নেন। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা একেবারে শুরু থেকে যতগুলো আপনাদের আছে আমি সবগুলো করাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? কারণ এখানে প্রশ্ন রাখারাখি দরকার নাই। যদি আমরা কয়েকটা করাই ফেলছি অ্যাসার্টিভের, যেন রিপিট না হয়, আমরা সেই কাজটা দেখব। দেখেন তো এটা কি হবে অ্যান্সার। আই সেড, আমি বলছি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি। আই সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স একটা দ্যাট লাগবে, ফার্স্ট পারসন সাবজেক্ট আই হয়ে যাবে হি, এখানে হি নাই, এখানে হি নাই, হি আছে। ভাইয়া এই যে ক্যান থাকলে হবে কুড, ক্যান কিন্তু ক্যান হবে না, ক্যান থাকলে কি লাগবে কুড, কারণ এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তার মানে এটা কি লাগবে, এটা লাগবে হলো ফিউচার ইন পাস্ট, অর্থাৎ করসপন্ডিং পাস্ট লাগবে। এই জন্য অ্যান্সার হলো কোনটা, ডি। দেখেন এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, একটু দেখেন। সেটা কি বলছে, মাই গ্র্যান্ডমাদার সেড আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট, নাকি মাই গ্র্যান্ডমাদার সেড দ্যাট, মাই গ্র্যান্ডমাদার টোল্ড দ্যাট, হ্যাঁ সেড দ্যাট হতে পারে। এই আইটা কিন্তু হি, এই আইটা হি নাকি সি, মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার কিন্তু নারী, সরি ফাদার, গ্র্যান্ডফাদার ছেলে, জন্য হি, হি ঠিক আছে, হি ঠিক আছে, হি ঠিক আছে, হি ঠিক আছে। দেখেন এখানে আছে উইল, উইল থাকলে উড লাগবে, উইল কি উড আছে, উইল কি উড আছে, উইল কি উড আছে, কেটে দেন, কেটে দেন, কেটে দেন। কারণ ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট, ফিউচার থাকলে কি হবে, ফিউচার ইন পাস্ট, যে কথাটা আমি বলেছিলাম, ফিউচার থাকলে কি লাগবে, ফিউচার ইন পাস্ট। ওকে, দেখেন আমরা যদি এই সেন্টেন্সটা নিয়ে একটু কথা বলি, আপনি একটু জাস্ট আই স্ক্যান করেন। করছেন, হি সেড ইউ আর এ ফুল, হি সেড লিখলেন, হি সেড, অ্যাসার্টিভ জন্য দ্যাট লিখছেন, ইউ সেকেন্ড পারসন, সে কারে বলছে, সে অবশ্যই আপনারা বলছে, সে কারে বলছে, বলছে এটা ইনডাইরেক্ট করতে, ঠিক আছে? এখন সে কিন্তু কোন একজনকে বলছে নাকি, ওকে ফাইন, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু কি লাগবে, করসপন্ডিং পাস্ট, এখানে আর হবে না। আবার এখানে দেখেন, এখানে তো কিছুই দেয় নাই, আবার এখানে ওয়াজ স্পিকিং এটা লাগবে না। মূলত এখানে আইটাই যে হি সেড টু মি, এখানে মিটা উজ্জ্ব থাকার কারণে সেকেন্ড পারসন, মি সাবজেক্টিভ হলো আই ওয়াজ এ ফুল, ঠিক আছে? এইভাবে একটু করা আছে, এটা অ্যাডমিশনের প্রশ্ন তো একটু ডিপ ছিল। বলেন তো এটা কি হবে অ্যান্সার। বলছে হি সেড টু মি, সে আমাকে বলছে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। তার মানে এখানে হি সেড দ্যাট হতে পারে, দ্য আর্থ হ্যাজ হবে, হ্যাজ হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আপনারা জানেন রিপোর্টিং ভার্বের অংশটা যদি পাস্ট টেন্সে হওয়ার পরেও যদি রিপোর্টিং স্পিচ দ্বারা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানো হয়, তাহলে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে টেন্সের কিন্তু কোনো কি হবে না, পরিবর্তন হবে না।
যদি আমরা এই বাক্যটি একটু দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে পারি? মাই ফাদার সেড টু মি, মাই ফাদার সেড টু মি আমারে বলছে, আমরা কোথায় গেছিলাম? উই আর গোয়িং, দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে নাকি? মাই ফাদার সেড টু মি দ্যাট, দ্যাট পর্যন্ত আসলাম। উই, দেখেন এখানে কিন্তু উই দিয়ে কোনো নাই, এখন যদি তারা দিয়ে যেতে নিচে তারা নেক, সমস্যা নেই। উই হলে ভালো হতো, দে 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 দে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ফার্স্ট কন্টিনিউয়াস, এটা ফার্স্ট কন্টিনিউয়াস না, এটা পাস্ট কন্টিনিউয়াস না, এটা পাস্ট কন্টিনিউয়াস না। পরীক্ষার হলে কি করবেন? পরীক্ষার হলে দেখেন যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস খুঁজবেন, এখানে নাই, এখানে সরি এখানে নাই, এখানে নাই, এখানে নাই। এটা হলো পরীক্ষার হলের স্টাইল। যেহেতু এখানে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, পাস্ট কন্টিনিউয়াস হবে, যেহেতু এখানে কি আছে সেটা পাস্ট টেন্সে আছে। এই আইকিউ গুলো কিন্তু পরীক্ষা হলে খুব ভালো করে কাজে লাগাতে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু দেখেন। আবিদ সেড টু মি, আবিদ আমাকে বলছে, আই ওয়াজ ইল, এটা যদি পাস্ট টেন্সে আসে নিলাম আবিদ সেড টু মি, আবিদ টোল্ড মি, টোল্ড মি, টোল্ড মি হতে পারে, এতটুকু ঠিক আছে। আইটা কি হয়ে যাবে? হি। দেখেন এখানে আইটা হি নাই। আবার এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না। আপনারা জানেন যদি প্রেজেন্ট, এটা করসপন্ডিং পাস্ট হবে, এটা কিন্তু সের পাস্ট ফর্ম সেড এখানে আছে, সো এটা পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে। তাহলে আশা করতেছি আপনারা এতটুকু বুঝে গেছেন। আমরা আর একটা দুইটা বাক্য করাবো। দেখেন হি সেড দ্য ট্রেন শিডিউল এট 9, তাহলে দেখেন হি সেড দ্যাট পর্যন্ত আসলাম, দ্য ট্রেন শিডিউল নিলাম, এটা আছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, নিতে হবে কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা এবার ইন্টারোগেটিভটা একটু পড়াই। ইন্টারোগেটিভ, দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপিটিং নামক যে ভার্বটা আছে, এই ভার্বের পরিবর্তে আজ বসে। আজ ছাড়া আরো ওয়ার্ড আছে, কিন্তু আজ হলো প্রচলিত, ঠিক আছে? এই যে ইনভার্টেড কমা আছে তার পরিবর্তে বসে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড। এক্ষেত্রে যদি বাক্যটা ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়, আমি জাস্ট এখানে শুরু লিখলাম, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, অন্যথায় হলো ইফ, প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট। একটা কথা বলি শুনেন সবাই, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটা সেন্টেন্সকে ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে রূপান্তর করার সময় ওটা ঠিক যেভাবেই থাকুক এটা আমার দেখার দরকার নেই, ওই বাক্যটাকে আপনাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে, সেই জন্য এইভাবে করতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্বের পরিবর্তে আজ বসে, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড। এক্ষেত্রে যদি বাক্যটা ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় তখন ডাব্লিউএইচ, অন্যথায় ইফ দিয়ে শুরু করবেন, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে করতে হবে একেবারে ধরে ধরে। তার মানে আমি কি লিখতে পারি? হি আস্কড মি পর্যন্ত আমি লিখে ফেললাম। এখানে ডাব্লিউএইচ দ্বারা শুরু নাই, যেন কি হবে এখানে ইফ। যেহেতু বাক্যটা এখানে কি দিয়ে শুরু নাই, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় নাই, এই জন্য লিখলাম ইফ। এইবার কি লাগবে? সাবজেক্ট। ই হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি পরিবর্তন হয়? মি, মি সাবজেক্টের ফর্ম হলো আই। দেখেন এটা কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে, তার মানে এটা করসপন্ডিং পাস্ট টেন্স হবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। আই ওয়াজ আ স্টুডেন্ট। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। কথাটা আমি আবার বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে আস্ক, আর কোনো পরিবর্তন নাই। ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, যদি বাক্যটা ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় তখন ডাব্লিউএইচ ওয়ার্ড, অন্য সব ক্ষেত্রে ইফ, প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট।
আশা করছি আমি এতটুকু বুঝাইতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই। দেখেন এখানে একটা সেন্টেন্স লিখছে, সে আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছে, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, আপনি কি আপনার নতুন চাকরিটি নিয়ে খুশি আছেন? প্রশ্ন করছে না, আস্কড লাগবে, আস্কড নিলাম, আস্কড মি পর্যন্ত নিলাম, ওয়েদার লাগবে না। ইফ আছে, ইফ আছে, ইফ আছে নিলাম। এইবার ইউ সেকেন্ড পার্সন কি অনুসারে অবজেক্ট মি সাবজেক্টের ফর্ম লাগবে আই, আই ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সাবজেক্ট নাই, আই ঠিক আছে। এবার দেখেন এই বাক্যটা আছে কি, এই বাক্যটা আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট নাই, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হয়, কারণ ওটা কি আছে, রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, করসপন্ডিং পাস্ট টেন্সে নিতে হবে। এই জন্য অ্যান্সার হলো এ। যদি আমি এতটুকু বুঝাতে পারি, দেখেন তো এটা কিভাবে করা উচিত। হি সেড টু মি, সে আমাকে বলছে, উইল ইউ গো হোম, আপনি কি বাড়িতে যাবেন? এটা HEO, এখানে এটা টাইপিং মিস্টেক। হ্যাঁ ওকে, সে তাহলে প্রশ্নবোধক সাইন, যেহেতু এখানে আক্সড লাগবে, এখানে আক্সড লাগবে, আক্সড নাই, আক্সড আছে, আক্সড আছে। দেখেন এখানে মাঝখানে ইফ ঠিক আছে। হ্যাঁ ওকে, ইউ সেকেন্ড পার্সন, কি অনুসারে পরিবর্তন হবে, অবজেক্ট আই ঠিক আছে, আই ঠিক আছে। উইল হবে নাকি উড লাগবে, কারণ এটা করসপন্ডিং পাস্ট টেন্স লাগবে, কারণ এখানে সেড আছে। সবকিছু পড়ায় আসছি আমি, ধাপে 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 প্রতিটা সিঁড়ি আপনাদেরকে পড়িয়ে এসেছি। ওকে, দেখেন তো এটা কি হবে অ্যান্সার। হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং, সে আমার বলছে যে আপনি আসলে কি করতেছেন, বলি না আমরা এটাই। দেখেন এটা যদি পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে নাই, এটা পাস্ট টেন্সে নাই, পাস্ট টেন্স। এখানে হোয়াট আছে, হোয়াটই হবে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। ইউ সেকেন্ড পার্সন, কি অনুসারে পরিবর্তন হবে, অবজেক্ট মি সাবজেক্টিভ হলো আই। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাই। দেখেন এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, সো এটাকে করসপন্ডিং পাস্ট টেন্সে নিতে হয়েছে। আশা করছি আপনারা এতটুকু আশা করি আচ্ছা আপনারা এতটুকু বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ, আমরা তাহলে অনেকগুলো কিন্তু সেন্টেন্স আমরা এখানে করাই দিলাম, তারপর আমি আর দুই একটা দেখি করাইতে পারি কিনা, কারণ আমার এখানে প্রশ্ন মানে গুড এনাফ প্রশ্ন এখানে আছে। এটাই হলো এখানকার সর্বশেষ প্রশ্ন ইন্টারগ্রেটিভের। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলছেন, হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, মানে আপনি কেন অ্যাবসেন্ট ছিলেন আর কি, ঠিক আছে। তার মানে জিজ্ঞেস করছে, মানে এতটুকু। এই যে ওয়ান্টেড টু, নো টু, অনেক কিছু হতে পারে। হ্যাঁ ওকে, হোয়াই আছে, আই লাগবে, আই আছে, ওকে ফাইন। দেখেন এটা যদি পাস্ট টেন্সে আছে, এটা করসপন্ডিং পাস্ট টেন্স হবে, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, নিতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখেন এখানে পাস্ট পারফেক্ট নাই, এখানে পাস্ট পারফেক্ট নাই, এখানে পাস্ট পারফেক্ট নাই, ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, নিতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই তাহলে চলে যান ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেখেন ভাইয়ারে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপিটিং যে স্পিচ আছে, যদি রিপিটিং স্পিচ দ্বারা আদেশ বোঝানো হয়, ভার্বের পরিবর্তে অর্ডার,
যদি অনুরোধ বোঝানো হয় ভার্বের পরিবর্তে রিকোয়েস্ট, যদি উপদেশ বোঝানো হয় ভার্বের পরিবর্তে অ্যাডভাইস, যদি নিষেধ বোঝানো হয় ভার্বের পরিবর্তে ফরবিড। তারপর এই যে ইনভার্টেড কমার পরিবর্তে হলো টু, ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু শুনেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় ভার্বের পরিবর্তে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, নির্দেশ বোঝালে কমান্ড, এবং এই ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। বললাম হি সেড টু মি গিভ মি এ পেন, আমার একটা কলম দেন, তার মানে অর্ডার অনুরোধ করছে। আপনি কি লিখতে পারেন হি রিকোয়েস্টেড মি। এই যে ইনভার্টেড কমা তার পরিবর্তে হবে টু, তারপর বেস ফর্ম গিভ, এই মি ফার্স্ট পারসন কি আবার সাবজেক্ট, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, গিভ হিম আ পেন। কথাটা আমি আবার বলছি ভাই, আমি এখানে বলছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় ভার্বের পরিবর্তে অর্ডার, যদি উপদেশ বোঝানো হয় অ্যাডভাইস, নিষেধ বুঝালে ফরবিড, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, নির্দেশ বুঝালে কমান্ড, এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। আমি জাস্ট দুটি সেন্টেন্স এখানে দেখাই দিতে চাই, দুইটা সেন্টেন্স। বলছে দ্য টিচার সেড টু আলম, টিচার আলমকে বলছে ওয়ার্ক রেগুলারলি, বলছে প্রতিনিয়ত কাজ করবেন। আচ্ছা, এখন শিক্ষক কি রেগুলারকে কি সেট করছে, টু করছেন, এটা করছে নাকি উপদেশ দিছে? শিক্ষক উপদেশ দিছে আলমকে টু ওয়ার্ক, এই ইনভার্টেড কমার পরিবর্তে হলো টু, পরবর্তী অংশে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। ঠিক আছে, যদি এতটুকু বুঝতে পারেন তাহলে পরেরটা আসেন। একজন বলছে মানে মা আমারে বলছে যে কখনো মিথ্যা বলবা না, মা আমার কি বলছে মিথ্যা বলবা না, তার মানে মা তো অবশ্যই উপদেশ দিছে। তারপরে কি লিখবেন? যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এই টু এর আগে নট বসাতে হয়, যদি বাক্যটা নেগেটিভ হয় টু এর আগে জাস্ট একটা নট বসাতে হয়। ঠিক আছে, এতটুকুই। আমরা আরেকটা সেন্টেন্স একটু এখান থেকে দেখাই। যদি স্যার থাকে, স্যার থাকলে রেসপেক্টফুলি বসে, আপনারা জানেন। বলছে দে সেড টু হিম, তারা তাকে বলছে স্যার প্লিজ ভিজিট আওয়ার অফিস, আমাদের অফিসে আইসেন। ঠিক আছে, রিকোয়েস্ট করছে মানে আসতো না, আক্স তো ইন্টারগেটিভ হয়, টোল তো অ্যাসাইটিভ হয়। দে রিকোয়েস্টেড হিম, রেসপেক্টফুলি, স্যার থাকলে রেসপেক্টফুলি, টু ভিজিট দেয়ার অফিস টুডে। আপনারা জানেন যদি ন্যারেশনের ক্ষেত্রে টুডে থাকলে কি থাকে, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে বসাতে হয়। ন্যারেশনের ক্ষেত্রে টুডে থাকলে দ্যাট ডে বসাতে হয়, কি বসাতে হয়, দ্যাট ডে। ওকে, তাহলে আমরা এখন অপটেটিভে চলে যাবো, অপটেটিভ সেন্টেন্স। শুনেন, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে উইশ বা ফ্রে প্লাস এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কথাটা মনোযোগ দেন ভাই। আপনারা জানেন যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে উইশ বা ফ্রে বসে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটু এখানে দেখাই, বললাম হি উইজড মি দ্যাট, সাবজেক্ট লাগবে আল্লাহ, থার্ড পারসন, পরিবর্তন হবে না, মি থাকলে মাইট, আপনারা জানেন। ঠিক আছে, আল্লাহ মাইট হেল্প মি, ফার্স্ট পারসন সাবজেক্ট হি, হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম, আল্লাহ মাইট হেল্প হিম। কথাটা আবার বলছি ভাইয়া, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং ভার্বের পরিবর্তে উইশ বা ফ্রে বসে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, দু একটা এক্সাম্পল একটু দেখাই দিচ্ছি। হি সেড টু মি, সে আমাকে বলছে মে ইউ হ্যাভ হেল্প, তোমার অনেক সম্পদ হোক। ঠিক আছে, তার মানে সে আশা করছে, সেড লাগবে না। হি উইজড মি দ্যাট, হ্যাঁ, ইউ সেকেন্ড পারসন, আই হবে, আই মে থাকলে মাইট হয়, এই মাইটার পর কিন্তু হ্যাভ হবে, হ্যাড হবে না। ঠিক আছে, কারণ মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়, বেস ফর্ম বসাতে হয়, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ওকে, সে আপনার বলছে
আপনি খুশি হন বা আপনি সুখী হন বলেন না আপনারা, আপনি ভালো থাকেন, এটাই বলছে। তার মানে সেইড না, রিপোর্টেড না, টোল্ড না, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি সবাই, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স লেখেন। শুনেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপিটিং ভার্ব আছে, এটা দ্বারা যদি আনন্দ বোঝানো হয় তার মানে এক্সক্লেম উইথ জয়। যদি আনন্দ বোঝানো হয় তখন এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বোঝানো হয় এক্সক্লেম উইথ সরো। এর বাইরে যে কোনো ক্ষেত্রে শুধু এক্সক্লেম, EXCLAIM, এক্সক্লেম ওন্ডার দিয়ে আপনারা অ্যান্সার করতে পারেন। এই যে ইনভার্টেড কমা আছে না, এই ইনভার্টেড কমার পরিবর্তে হলো দ্যাট প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। কথাটা আমি আবার বলছি ভাইয়ারে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি আপনার রিপোর্টিং স্পিচ দ্বারা আনন্দ বোঝানো হয় তাহলে এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বোঝানো হয় তাহলে এক্সক্লেম উইথ সরো। এর পাশাপাশি যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর আপনি যদি চান এখানে সুখ দুঃখ ছাড়া অন্য সব ক্ষেত্রে এক্সক্লেম বা উন্ডার দিয়ে অ্যান্সার করতে পারেন। অন্য যে কোনো ক্ষেত্রে এক্সক্লেম বা উন্ডার দিয়ে অ্যান্সার করতে পারেন। যেমন হি exclaimed with joy that, he exclaimed with joy that। ঠিক আছে, বাংলাদেশ সাবজেক্ট ইজ হ্যাভ ওন কি হবে, had won the game। ঠিক আছে, কথাটা আবার বলে দিচ্ছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ দ্বারা যদি আনন্দ বোঝানো হয়, ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝলে এক্সক্লেম উইথ সরো। এর বাইরে সকল ক্ষেত্রে এক্সক্লেম বা উন্ডার দিয়ে আপনি অ্যান্সার করতে পারেন। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। সে বলছে আমি আর নাই, সে কি বলছে আমি আর নাই, অর্থাৎ ধ্বংস হয়ে গেছি আমি। ঠিক আছে, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট পর্যন্ত, হ্যাঁ দ্যাট আছে। আইটা কি হবে, হি হবে, নিলাম হি। দেখেন এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এটা করসপন্ডিং পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এখানে পাস্ট ইনডিফিনিট নাই, এখানে পাস্ট ইনডিফিনিট নাই, এখানে পাস্ট ইনডিফিনিট নাই। ঠিক আছে, ওই টেন্সের ব্যাপারটা মানে প্রতিটা জিনিসই লাগবে। কোনো আমি 3টা সেগমেন্ট আলোচনা করছি, 3টাই লাগবে। যদি কোনো বইয়ের একটা এক্সাম্পল না যদি পারেন সেটা আমার জন্য রেখে দিবেন, আমরা আরো একটা এক্সাম্পল দেখাতে চাই। ঠিক আছে, বলছে হি সেড হাউ চার্মিং দ্য সাইট ইজ, কি সুন্দর জায়গাটি, এটা বলে না আমরা। তো দেখেন এখানে আশ্চর্যবোধক সাইন আছে, তার মানে কি লাগবে এক্সক্লেম। আপনি শুধু এক্সক্লেম নিলেন, দ্যাট নিলেন, সাবজেক্ট হলো কি দ্য সাইট, সাবজেক্ট, ভার্ব কি লাগবে ইজ। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে ওটা কি লাগবে করসপন্ডিং পাস্ট টেন্সে নিতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা পাস্ট ইনডিফিনিট নাই, এটা পাস্ট ইনডিফিনিট নাই। ঠিক আছে, এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। বাট আপনি জানেন যদি কোনো বাক্যে হাউ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হাউ বা হোয়াট থাকলে কি ভেরিটা নিতে হয়। ঠিক আছে, হাউ থাকলে ভেরি নিতে হয়, জানেন অ্যান্সার হলো এ। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আপনারা আপনাদের যে কোনো শিট থেকে জিনিসগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা সেটা আমাদেরকে সলভ করে দেখাবেন। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোর্সগুলো সম্পর্কে আপনাদের ফ্রেন্ডদেরকে বা পরিচিতদেরকে অবহিত করবেন, এবং তারা যেন আমাদের কোর্সগুলো কেনার জন্য এই জায়গাতে যেন তারা যোগাযোগ করে, বা এনরোল করার জন্য এখানে যেন যোগাযোগ করে আমাদের। এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকতে পারেন। আজকে এতটুকুই, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।